ইলন মাস্ক যত পরিমাণ টাকার মালিক, তিনি যদি এই মুহূর্ত থেকে তার সকল কাজ বন্ধ করে দেন এবং বর্তমানে তার কাছে যে পরিমাণ সম্পদ আছে তা আমেরিকার একজন অ্যাভারেজ মানুষের মতো খরচ করেন, তাহলে তার যে পরিমাণ টাকা আছে তা শেষ হতে প্রায় 33 লাখ বছর লেগে যাবে। শুনতে আশ্চর্য লাগলেও বাস্তবতা এটাই। অন্যদিকে আমাদের মতো সাধারণ মানুষদের কথা চিন্তা করুন। আমরা একজন মানুষের কিংবা একটা পরিবারের খরচ ওঠাতেই হিমশিম খাই। শুধু ইলন মাস্কই নয়, পৃথিবীতে এমনকি আপনার শহরেও এমন অনেক লোক আছে যাদের কাছে এত পরিমাণ সম্পদ আছে যে তারা সারা জীবন বসে খেলেও তা ফুরাবে না। কিন্তু কথা হলো, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া এই সমস্ত মানুষ, ইলন মাস্ক, বিল গেটস আর জাকারবার্গদের মতো লোকেদের সাথে আমাদের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা খুঁজতে হলে আমাদের দেখতে হবে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির সর্বকালের সেরা বই রিচ ড্যাড পুয়ার ড্যাডে। রবার্ট টি কিওসাকির লেখা এই বইটিকে পার্সোনাল ফাইন্যান্স ইন্ডাস্ট্রির অন্যতম সেরা বই বলা হয়। বইটিতে লেখক দেখিয়েছেন কিভাবে তিনি শূন্য থেকে শুরু করে কয়েক হাজার কোটি টাকার বিজনেস এম্পায়ার দাঁড় করেছেন তার নিজ দমে। তিনি তার বইটিতে টোটাল 5টি এমন নিয়মের কথা বলেছেন যা একজন সাধারণ মানুষকে 3 থেকে 5 বছরের ব্যবধানে অসাধারণ ও সমৃদ্ধশালী ধনী ব্যক্তিতে পরিণত করতে পারে। যদি আপনি বইটিতে উল্লেখিত 5টি নিয়ম আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, তবে এই জীবনে টাকা নিয়ে আর কোনোদিন অভাবগ্রস্ত হবেন না। রবার্ট কিওসাকির বাবা ছিলেন একজন হাইলি এডুকেটেড পার্সন। তিনি একটি কলেজে শিক্ষক ছিলেন, মোটামুটি ভালো একটা স্যালারি পেতেন, কিন্তু তিনি প্রতি মাসে যে টাকা আয় করতেন তার থেকে মাস শেষে কিছুই বাঁচত না। তাদের ফ্যামিলি মোটামুটি ভাবে চলছিল, কিন্তু খুব ভালোভাবে চলতো না। অপরদিকে লেখকের ক্লোজ ফ্রেন্ড মাইকের বাবা ছিলেন একজন উঠতি এন্টারপ্রেনার। তার বেশ কিছু বিজনেস ছিল। তিনি লেখককে তার সন্তানের মতোই ভালোবাসতেন, আর লেখক তাকে রিচ ড্যাড বলে সম্বোধন করতেন। রিচ ড্যাড তার ব্যবসা থেকে প্রচুর টাকা আয় করতেন। 9 বছর বয়সে তার মনে প্রশ্ন আসে, আমার বাবাও তো প্রচুর পরিশ্রম করে, আমার পরিবার কেন মাইকের পরিবারের মতো এতটা ধনী নয়? সে তার এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছিলেন। একদিন তার বাবা বিকেলে পেপার পড়ছিল। সে তার বাবাকে প্রশ্ন করলেন, বাবা, আমরা কেন মাইকদের মতো এত ধনী নই, আর কিভাবে টাকা ইনকাম করতে হয়? তুমি কি আমাকে সেটা শেখাতে পারো? তখন লেখকের পিতা সন্ধ্যাকালীন পত্রিকাটি নামিয়ে রাখলেন এবং তাকে বললেন, আসলে আমি নিজেও জানি না কিভাবে টাকা ইনকাম করতে হয় আর কিভাবে ধনী হয়ে উঠতে হয়। আমি তোমাকে একটা পরামর্শ দিতে পারি। আমি এবং তোমার বন্ধু মাইকের বাবা একই ব্যাংকারের কাছে লেনদেন করি। সে আমাকে বলেছিল, মাইকের বাবা টাকা পয়সা এবং অ্যাসেট ম্যানেজমেন্ট সম্পর্কে অনেক ভালো জানে। আমার কাছে মনে হয় এটাই ভালো হবে তুমি তার কাছ থেকে জেনে নাও কিভাবে ধনী হয়ে উঠতে হয়। এরপর কিওসাকি মাইকের বাবার কাছে যান এবং তার কাছ থেকে ধনী হওয়ার রাস্তা শিখতে চান। তিনি মাইকের বড় হয়ে ওঠার ইচ্ছাকে পছন্দ করেন এবং তাকে শেখাতে রাজি হন। রিচ ড্যাড সারা জীবনভর লেখককে শিখিয়েছিলেন আর্থিকভাবে কিভাবে স্বাবলম্বী হতে হয়, আর তার সেই শিক্ষাকে বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করে লেখক একটা সময় মিলিয়নিয়ারে এবং বিলিয়নিয়ারে পরিণত হন। তিনি তার সারা জীবনের ওই শিক্ষাগুলোই লিপিবদ্ধ করেছেন রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটিতে। এই বইটিতে খুব ভালোভাবে এই বিষয়টা বোঝানো হয়েছে ধনী এবং গরিব ব্যক্তিদের মধ্যে আসল পার্থক্যটা কি, কিভাবে আসলেই ধনী হওয়া যায়, কিভাবে টাকা দিয়ে আরো টাকা কামানো যায়, কিভাবে টাকা দিয়ে আরো টাকা বানানো যায়। এরকমই আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা হয়েছে বইটিতে। আজকের ভিডিওতে আমি এই বইটির মূল 5টি বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো জানতে পারলে যে কোনো ব্যক্তির জন্যই ধনী হয়ে ওঠা অনেক সহজ হয়ে যাবে। এই 5টি নিয়মকে বলা হয় 5 রুলস অফ মানি। নাম্বার 1, ধনী লোকেরা টাকা ইনকামের জন্য কাজ করে না। আমাদের পরিবার ও আমাদের সমাজ ব্যবস্থা আমাদের সবসময় বলে, ঠিকভাবে পড়াশোনা করো, তারপর ভালো একটা রেজাল্ট করো, এরপর একটা ভালো চাকরি খুঁজো, আর সেই চাকরি থেকে টাকা জমিয়ে নিজের জন্য একটা জমি বা ফ্ল্যাট কিনো। আর এভাবেই যখন তোমার বয়স হয়ে যাবে তখন তুমি সেই ফ্ল্যাট বা বাড়িতে বাকি জীবন কাটিয়ে দিতে পারবে। আর এটাই হলো তোমার জীবন। মুরব্বীদের কথা মতো আর তথাকথিত সমাজের কথা মতো আমরাও মাথা পেতে নেই এবং সবকিছু মেনে নেই। আমরা তাদের কথা মতোই পড়তে পড়তে একটা সময় চাকরি নেই, সারা জীবন সেই চাকরিটাই করতে থাকি, আর বহুমূল্যবান মাত্র একবার পাওয়া এই জীবনটাকে ওই চাকরির পেছনেই পার করে দেই।
কিন্তু লেখক রবার্ট কিওসাকি বলেন, এভাবে যারা জীবন অতিবাহিত করে তারা সারা জীবন গাধার খাটুনি খেটে যায়, কিন্তু তাদের পরিশ্রমের ফল ভোগ করে অন্যেরা, মানে তাদের বস কিংবা মালিকেরা। এরা হলো সেই আসল ধনী লোক। এরা হলো সেই লোকগুলো যারা অন্যের সময় এবং অন্যের মেধাকে কিনে নিজের জন্য কাজ করায়। তারা মানুষকে খাটিয়ে নিজে ধনী হয়ে ওঠে। আর ছোটবেলা থেকে এই বিষয়টি আমাদের কখনো শেখানো হয় না যে আমরাও একটা সময় অনেক ধনী ব্যক্তি হতে পারি, অনেক লোকেদের চাকরি দিতে পারি, আর আমাদের মধ্যেও অনেক বড় বড় ব্যবসা করার ক্ষমতা রয়েছে। শুনতে কঠিন শোনালেও এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের পরিবার থেকে এই বিষয়গুলো কখনোই শিখতে পারি না। লেখক এই পয়েন্টটিতে মূলত বলতে চেয়েছেন একজন ধনী এবং একজন গরিব লোকের চিন্তার পার্থক্য সম্পর্কে। আমাদের গরিব লোকেদের এই তথাকথিত চিন্তার পদ্ধতি থেকে বের হয়ে এসে ধনীদের মতো করে চিন্তা করতে হবে, বড় বিজনেস প্ল্যান করতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই অনুযায়ী প্ল্যান করে কাজ করতে হবে। নাম্বার 2, নিজের জন্য কাজ করুন। লেখক বলেন, আমি যখন কাকে জিজ্ঞেস করি আপনি কি কাজ করেন, তখন কেউ আমাকে এর উত্তর দেয় আমি ডাক্তার, কেউ বলে আমি ইঞ্জিনিয়ার বা আমি একজন ব্যাংকার। এরপর আমি যখন তাদের বলি আপনার কি হসপিটাল আছে, বা আপনার নিজের কোনো প্রতিষ্ঠান আছে, বা আপনার নিজের কি কোনো ব্যাংক আছে, এদের মধ্যে সবাই উত্তর দেয় না। এর মানে এই লোকগুলো যে পেশাতেই থাকুক না কেন, মূলত তারা অন্যের অধীনে চাকরি করে। এই লোকগুলোর কাজের সুফল অন্য লোকেরা ভোগ করে। আর এই কারণের জন্যই এই পৃথিবীর শতকরা 95 জন মানুষ সারা জীবন কাজ করে তাদের বসকে ধনী বানায়, কিন্তু মজার ব্যাপার হলো তারা নিজেদের জন্য কিছুই করে না। লেখক বলেন, পেশা এবং কাজ দুইটা আলাদা বিষয়। পেশা হলো আপনি আপনার খরচ চালানোর জন্য যে কাজটি করছেন, আর আপনার কাজ হলো সেই জিনিস যেটা আপনার ব্যবসা, যা আপনাকে টাকা কামিয়ে দিচ্ছে, যার দ্বারা আপনি নিজের বিজনেস তৈরি করছেন, যার দ্বারা আপনি একটা সময় ধনী হয়ে উঠবেন। উদাহরণ হিসেবে লেখক এখানে ম্যাকডোনাল্ডসের উদাহরণ দিয়েছেন। ম্যাকডোনাল্ডসের প্রতিষ্ঠাতা কনফারেন্সে স্পষ্ট ভাষায় বলেছিলেন, তিনি বলেন, আমার পেশা হিসেবে আমি বার্গার বিক্রিকে বেছে নিয়েছি, কিন্তু তার মূল ব্যবসা ছিল রিয়েল এস্টেট। ম্যাকডোনাল্ডসের মালিক সারা দেশে বার্গার বিক্রির জন্য, ইভেন সারা পৃথিবীতে বার্গার বিক্রির জন্য প্রসিদ্ধ। সে পেশা হিসেবে বার্গার বিক্রি করেন, কিন্তু তার মূল ব্যবসা হলো রিয়েল এস্টেট। ম্যাকডোনাল্ডসের মালিক দেশে এবং দেশের বাইরে বার্গার বিক্রির জন্য ফ্রাঞ্চাইজি নিয়োগ করতেন, এতে করে ওই অঞ্চলের রিয়েল এস্টেট সম্পর্কে তাদের ধারণা হতো। আর এভাবেই তারা বার্গার বিক্রির ব্যবসার আড়ালে বা ম্যাকডোনাল্ডসের আড়ালে সারা বিশ্বব্যাপী তাদের রিয়েল এস্টেট বিজনেস এম্পায়ার দাঁড় করিয়েছেন। তাই আপনি যে পেশাতেই থাকুন না কেন, আর্থিক স্বাধীনতার জন্য আপনাকে অবশ্যই নিজের ব্যবসা দাঁড় করাতে হবে এবং ব্যবসা এবং পেশাকে আলাদা রাখতে হবে। নাম্বার 3, অ্যাসেট তৈরি করো, লায়াবিলিটি কমাও। এই পয়েন্ট সম্পর্কে বুঝতে আপনাকে সর্বপ্রথম অ্যাসেট এবং লায়াবিলিটির মধ্যে পার্থক্য বুঝতে হবে। এই দুইটা ফাইন্যান্স এর টার্ম। একেবারে সহজ ভাষায় বললে, অ্যাসেট বা সম্পত্তি হলো এমন জিনিস যেটা আপনাকে টাকা কামিয়ে দেয়, যার মূল্য দিন দিন বাড়তে থাকে। অন্যদিকে লায়াবিলিটিস হলো এমন জিনিস যার থেকে কোনো রিটার্ন আসে না, উল্টো এর পেছনে টাকা খরচ করতে হয়। কিংবা লায়াবিলিটি হলো এমন জিনিস যার মূল্য দিন দিন কমতে থাকে। উদাহরণ হিসেবে ধরুন, আপনার টাকা দিয়ে আপনি একটা গাড়ি কিনলেন, আপনি সেই গাড়িটা ভাড়া দিয়ে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা ইনকাম করলেন, তবে এটা হবে আপনার জন্য একটা অ্যাসেট, কেননা এই সিচুয়েশনে গাড়িটি আপনাকে টাকা কামিয়ে দিচ্ছে। কিন্তু বিষয়টা যদি এমন হয়, আপনি লোন নিয়ে একটা গাড়ি কিনলেন নিজে চালাবেন বলে, এরপর আপনি লোনের কিস্তির জন্য প্রতি মাসে আপনার ব্যাংকে টাকা দিচ্ছেন, তাছাড়াও এর মেইনটেনেন্সের জন্য এক্সট্রা খরচ করছেন, আর বছরকে বছর আপনার গাড়ির দাম কমে যাচ্ছে, তাহলে এই মুহূর্তে এবার এটি হলো আপনার জন্য লায়াবিলিটিস। লেখক এখানে মূলত বোঝাতে চেয়েছেন আমাদের অ্যাসেট বা সম্পত্তি তৈরি করতে হবে, তবে কোনোভাবেই লায়াবিলিটিস বা দায়িত্ব বৃদ্ধি করা যাবে না। নাম্বার 4, শেখার জন্য কাজ করুন, টাকা আপনার পেছনে পেছনে ছুটবে। লেখক যখন ছোটবেলায় প্রথমবারের মতো তার রিচ ড্যাডের কাছে ধনী হওয়ার রাস্তা শিখতে চেয়েছিল, তখন তাকে বিনা পরিশ্রমে কাজ করার ট্রেনিং দেওয়া হয়। রিচ ড্যাড তাকে শেখান টাকার জন্য নয়, বরং শেখার জন্য কাজ করতে হবে, আর এতে করে আপনি একটা সময় এত পরিমাণ টাকা ইনকাম করবেন যা আপনার কল্পনার বাইরে।
লেখক বলেন সাধারণ মানুষ চাকরি করে বা কাজ করে টাকার জন্য, কিন্তু তারা ভুলে যায় এখান থেকে তারা টাকা ছাড়াও একটা জিনিস শিখতে পারে, আর সেটা হলো নলেজ ও স্কিল। আপনি কোনো প্রতিষ্ঠানে কাজ করলে সেখান থেকে বেতন ছাড়াও অনেক কিছু পেতে পারেন। আপনি শিখতে পারেন কিভাবে মানুষকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে একটা প্রতিষ্ঠানকে চালাতে হয়, কিভাবে মানুষকে লিড দিতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয়, এবং পাশাপাশি আরো অনেক কিছু। আর এর মাধ্যমে আপনি নিজের বিজনেস দাঁড় করানোর ব্যাপারে অনেক কিছু শিখতে পারেন। লেখক তার বইতে উল্লেখ করেছেন ধনী আর গরিবদের সবচেয়ে বড় পার্থক্য হলো গরিবরা টাকার জন্য কাজ করে আর ধনীরা নলেজ, স্কিল এবং ইনফরমেশনের জন্য কাজ করে। তাই আপনি যেখানেই কাজ করেন না কেন প্রতিনিয়ত শিখতে থাকুন। নাম্বার 5, ধনী হওয়ার পথের বাধাগুলোকে দূর করতে হবে। বইটিতে লেখক এমন 5টি বিষয়ের কথা উল্লেখ করেছেন যেগুলো মানুষকে ধনী হতে বাধা প্রদান করে। আপনি যদি এই বাধাগুলোকে দূর করতে না পারেন তবে কখনোই আপনি ধনী হতে পারবেন না। নাম্বার 1, ফেয়ার। প্রথম বিষয়টি হলো ভয়। কোনো কাজ করার আগেই লোকেরা ব্যর্থতার ভয়ে কাজ শুরু করে না। আপনি খেয়াল করে দেখবেন প্রতিটি মানুষের মাইন্ডে একটা পারফেক্ট বিজনেস আইডিয়া থাকে, কিন্তু তার মৃত্যু পর্যন্ত আইডিয়াটি তার মাথায় থেকে যায়। তাই যদি আপনার কাছে কোনো আইডিয়া থেকে থাকে তবে ভয় পেয়ে সেটাকে পেছাবেন না, আজই শুরু করার চেষ্টা করুন। নাম্বার 2, কনফিউশন। কোনো কাজ শুরু করার আগে আমরা মনের মধ্যে দ্বিধা রাখি, যার জন্য আমাদের মধ্যে কোনো কনফিডেন্স লেভেল গ্রো করে না। তাই যদি আপনার কোনো কাজ শুরু করতে দ্বিধা বা কনফিউশন কাজ করে তবে লেখক পরামর্শ দেন আপনি তার ব্যাপারে অবশ্যই রিসার্চ করুন। অজ্ঞতাকে শুধুমাত্র একটা জিনিস দিয়ে দূর করা যায়, আর তা হলো জ্ঞান। যদি আপনি একটা বিষয়কে ঠিকভাবে জানেন তবে আপনার মধ্যে দ্বিধা থাকবে না। দোটানার মধ্যে কিংবা কনফিউজ থেকে আপনি কোনো বিজনেস করতে পারবেন না। শুধুমাত্র শেখার মাধ্যমেই এই বাধাকে অতিক্রম করা সম্ভব। নাম্বার 3, লেজিনেস। অলসতা সফলতার পথে সবচেয়ে বড় অন্তরায়। এমন বহু মানুষ আছে যাদের মধ্যে প্রচুর ট্যালেন্ট ও স্কিল থাকার পরও শুধুমাত্র অলসতা রোগটিতে ভুগে তাদের বহু মূল্যবান জীবন নষ্ট হয়ে গেছে। তাই লেখক বলেন অলসতা না করে প্রথমে কাজটি শুরু করুন, তবে আপনি সফলতার পথে পদার্পণ করতে পারবেন। নাম্বার 4, সেলফ কন্ট্রোল। আত্মনিয়ন্ত্রণ সফলতার পথে সবচেয়ে বড় ক্ষমতা হিসেবে অভিভূত হয়। লেখক তার ব্যবসা শুরুর জীবনে শুধুমাত্র এই আত্মনিয়ন্ত্রণের অভাবে একবার কোটিপতি হওয়ার পরও পুনরায় তার সমস্ত ব্যবসা ডুবে যায়। তিনি বলেন বেশিরভাগ মানুষ যখন ধনী হয়ে উঠতে নেয়, একটা সফল বিজনেস দাঁড় করায়, তখন সবচেয়ে বেশি মানুষ ধরাশায়ী হয় নিজের উপর আত্মনিয়ন্ত্রণের অভাবে। নাম্বার 5, ইগো। গরিব মেন্টালিটির লোকেদের একটা আইডিয়া থাকে যে তারা যা কিছু জানে, তাদের যে স্কিল রয়েছে তা যদি অন্যরা শিখে নেয় তবে তারা কাজ হারাবে। এই লোকগুলো অন্যের কাছ থেকে কোনো নতুন স্কিলও শিখতে চায় না। তাদের মধ্যে এমন মানসিকতা কাজ করে যে আমি যদি আমার কাজ ছাড়া অন্য কিছু শিখি তবে সোসাইটিতে আমার স্ট্যাটাস থাকবে না। এই লোকগুলো বড়ই আজব প্রকৃতির হয়। লোকে কি বলবে এটা ভেবে এরা সাধ্যের বাইরে গিয়ে ঋণ করে দামি গাড়ি কিনে নিয়ে আসে। সমাজের বাকিরা কি বলবে এই চিন্তায় ব্যাংক থেকে লোন করে ছেলে মেয়েদের বিয়ের অনুষ্ঠান করে। ধনী মানসিকতার লোকেরা এই ধরনের কাজগুলো ভুলেও করে না। তারা সামাজিকতা এবং নিজের ইগো রক্ষার থেকে নিজের স্বপ্ন এবং ভবিষ্যৎকে রক্ষার ব্যাপারে বেশি সচেষ্ট থাকে। আজকের এই অসামান্য লেসনগুলো আমরা শিখলাম রিচ ড্যাড পুয়ার ড্যাড বই থেকে।